আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আবার সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিয়ে হাজির হয়েছি। আগে আমরা সপ্তম শ্রেণীর গত তিনটি ক্লাস করেছিলাম। গত তিনটি ক্লাসে অধ্যায় 1-এর উপরে আলোচনা ছিল। প্রথম দুটি ক্লাস আলোচনা করেছিলাম, তৃতীয় ক্লাসে সৃজনশীল নিয়ে আলোচনা করেছি। আশা করছি তোমাদের মোটামুটি ওই চ্যাপ্টারটা সম্পর্কে সবারই ধারণা হয়ে গেছে, সবাই চ্যাপ্টারটা কমপ্লিট করেছো। আজকে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে অধ্যায় 2। ঠিক আছে, তোমাদের সবার কাছে নিশ্চয়ই বই আছে। অধ্যায় 2-তে আমাদের অধ্যায় 2টা হচ্ছে, অধ্যায় 2-এর নামটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছ। মানে আমরা যে উদ্ভিদ আর প্রাণী দেহ অথবা উদ্ভিদ কোষ প্রাণী কোষ নিয়ে আলোচনা করছি, তাদের যে দৈহিক গঠনগুলো সংগঠনগুলো, বিভিন্ন ধরনের জৈবিক প্রক্রিয়া ক্রিয়া প্রক্রিয়া, এগুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা। আশা করছি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে। আজকে আমি যেসব জিনিস নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলোর উপর আলোচনা করব, সেগুলো বোর্ডে মোটামুটি লিখে দেওয়ার চেষ্টা করেছি। এগুলোর উপর আলোচনা করব, তো তাহলে আমাদের আলোচনাটা আমরা শুরু করতে পারি। তো প্রথমে যেহেতু উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, তার মানে প্রথমটা হচ্ছে উদ্ভিদ কোষ নিয়ে শুরু করি। উদ্ভিদ, একটা উদ্ভিদের কোষ অথবা একটা উদ্ভিদ দেহের বর্ণনা, মানে উদ্ভিদ কোষে বা উদ্ভিদ দেহে কী কী আছে, কীরকম ক্রিয়া কার্যকলাপ চলছে, সেটা নিয়ে আলোচনা। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে উদ্ভিদ কোষটা কী। ঠিক আছে, উদ্ভিদ কোষ হচ্ছে কোষ হচ্ছে যে কোনো জীবদেহ বলো, উদ্ভিদ দেহ অথবা প্রাণী দেহ, সবারই ছোট বড় কিছু অংশ নিয়ে, মানে এক বা একাধিক কোষ নিয়ে সবার দেহ গঠিত। ঠিক আছে, সেটাই যেমন উদ্ভিদ কোষও সেরকম এক বা একাধিক ছোট বড় কোষ নিয়ে যে দেহটা গঠিত, সেটাই হচ্ছে উদ্ভিদ কোষ। তো এই উদ্ভিদ কোষটা দুইভাবে আমরা ভাগ করতে পারি উদ্ভিদ কোষকে, একটি উদ্ভিদ দেহকে। প্রথমটা হচ্ছে কোষ প্রাচীর, দ্বিতীয়টি হচ্ছে প্রোটোপ্লাজম। ঠিক আছে, এখন আসো কোষ প্রাচীরটা কি। কোষ প্রাচীরটা হচ্ছে কোষ ঝিল্লি, যে কোষটা থাকবে ভিতরে। প্রাচীর মানে একটা পর্দা, বুঝতেই পারছি আমরা, আস্তরণ। সেটার ভিতরে যে কোষটা থাকবে, তার বাহিরে জড় পদার্থের যে পুরু প্রাচীর, মানে পাতলা যে প্রাচীরটা থাকবে, যে আস্তরণটা থাকবে, সেটাই হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর মানে কোষ প্রাচীরে কোষ ঝিল্লির যে তৈরি যে জড় পদার্থের যে আস্তরণটা, সেটাই হচ্ছে কোষ প্রাচীর। ঠিক আছে, এটা সাধারণত উদ্ভিদ দেহে সেলুলোজ দ্বারা নির্মিত হয়, মানে যে প্রাচীরটা তৈরি হয় সেটা হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত। প্রাণী কোষে ওরকম কোনো কোষ প্রাচীর থাকে না। তো প্রাণী কোষে যেটি থাকে সেটা হচ্ছে একটা পর্দার মতো, সেটা হচ্ছে প্লাজমা পর্দা। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছ। তাহলে কোষ প্রাচীরটা কি, যে পাতলা কোষঝিল্লির বাইরে জড় পদার্থের যে পাতলা আস্তরণ বা আবরণ, সেটাই হচ্ছে কোষ প্রাচীর। সেটা সেলুলোজ দ্বারা নির্মিত, প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষে যেটি থাকে সেটা হচ্ছে প্লাজমা পর্দা। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। আর এই কোষটা তোমরা বলতে পারো এই কোষ প্রাচীরটার কাজ কি। কোষ প্রাচীর মানে যেহেতু একটা পর্দা তৈরি করা, মানে ভিতরে যে কোষ আছে, যে কোষ ঝিল্লি আসছে, তাদেরকে রক্ষা করা, সজীব অংশকে রক্ষা করা, বিভিন্ন ধরনের বাহিরের যে কোনো অবস্থা থেকে ওই অংশটাকে রক্ষা করা, এবং ওটা কতটুকু পর্যন্ত বিস্তৃত সেটা বোঝানো, সেটার কাজটাই কোষ প্রাচীরের কাজ। ঠিক আছে, এরপরে আসো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা হচ্ছে অনেকটা অর্ধতরল, মানে পুরোপুরি পানি না, অর্ধতরল দানাদার আঠালো যে অংশটা, জেলির মতো আঠালো যে অংশটা, সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। ঠিক আছে, প্রোটোপ্লাজমটা তোমার এটা উদ্ভিদের বিভিন্ন জৈবিক অজৈবনিক ক্রিয়ার সাথে জড়িত থাকে, কার্যকলাপে অংশগ্রহণ করে। এটাতে পানির পরিমাণ থাকে 67 থেকে 90%। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আসো প্রোটোপ্লাজমকে আবার আমরা দুইটি অংশে ভাগ করি, মানে প্রোটোপ্লাজমের মধ্যে আবার দুটি অংশ রয়েছে, তোমরা বইতে পেয়ে যাবে। একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, সাইটোপ্লাজম প্লাজমের সাথে সাইটোপ্লাজমেরও মিল আছে, মানে এটাও যেমন অর্ধতরল ভেজা আঠালো হবে, এটাও ঠিক তেমন। তবে এটা কোথায় থাকবে, আমরা যে প্রোটোপ্লাজমের অংশ বলেছি, যে প্রোটোপ্লাজমের বাহিরের যে অংশটা অর্ধতরল আঠালো জেলির মতো দানাদার যে অংশ, পানীয় অর্ধেক পানি, মানে পুরোপুরি পানীয় নয়, সেরকম অংশটাই হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, জেলিনের অংশ। আশা করছি বুঝতে পেরেছ।
এটাও তোমার একটি উদ্ভিদ দেহের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপে সাহায্য করে থাকে, অংশগ্রহণ করে থাকে। তাহলে আমরা মোটামুটি একটু বলছি। প্রথমত একটি উদ্ভিদ কোষ হচ্ছে বিভিন্ন ধরনের কোষ নিয়ে, ছোট বড় একভাগাদি কোষ নিয়ে উদ্ভিদ দেহ গঠিত। সেখানের মধ্যে দুটি অংশ থাকবে, কোষ প্রাচীর আর প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরটা হচ্ছে কোষঝিল্লির বাইরে যে জল পদার্থের যে পাতলা আবরণ বা আস্তরণ, যেটা কোষের বিভিন্ন অংশকে, বিভিন্ন সজীব অংশকে রক্ষা করে বাইরের যে কোনো প্রতিকূল অবস্থা থেকে, কিংবা কোষটা কতটুকু বিস্তৃত সেটা নির্ধারণ করে কোষ প্রাচীর। এরপরে হচ্ছে কোষ প্রাচীর আর প্রাণীকোষে যেটা থাকে হচ্ছে কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ দেহে, আর প্রাণীকোষের জন্য হচ্ছে প্লাজমা পর্দা। তারপর হচ্ছে দেখো প্রোটোপ্লাজম হচ্ছে পানীয়, অর্ধেক পানীয়, প্রায় পানীয় এরকম একটা অংশ, অর্ধতর স্বেচ্ছেতে আঠার মতো অংশ, ঠিক আছে। সেটা আবার কী করে, সেখানে পানির পরিমাণ হচ্ছে 67 থেকে 90%। এটা উদ্ভিদের বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায়, বিভিন্ন ক্রিয়াকলাপে অংশগ্রহণ করে থাকে, ঠিক আছে। প্রোটোপ্লাজমের সাথে আছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। যেহেতু সাইটোপ্লাজম প্রোটোপ্লাজমের অংশ, তাহলে প্রোটোপ্লাজমের বাহিরে যে অর্ধতরল অংশটা আছে, ভেজা স্বেচ্ছেতে তরল দানাদার যে অংশটা আছে, সেটাই হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে। এরপর আসো, আমরা তোমাদের বইতে সাইটোপ্লাজমের উপরে কোষ গহ্বর নিয়ে দুটো চিত্র আছে, দেখো। উদ্ভিদের বিভিন্ন অংশ, প্রাণীর বিভিন্ন অংশ, এই দুটো চিত্র তোমরা বাসায় নিজেরা আঁকার চেষ্টা করবে এবং নামগুলো মেনশন করে দেওয়া আছে, কোনটা কি চিত্র দেখে বুঝতে পারবে। সেটা দেখে মোটামুটি ধারণা তোমাদের হয়ে যাবে আশা করছি। সেটা নিজেরা, এই চিত্র দুটো নিজেরা শেখার অথবা আঁকার চেষ্টা করবে, ঠিক আছে। এরপর আসো কোষ গহ্বর, ঠিক আছে। কোষ গহ্বর হচ্ছে, আমরা তখন যে কোষ সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম নিয়ে আলোচনা করছি, একটা উদ্ভিদের দেহের ভিতরের কোষের কথা বলছি। সেই কোষে বিভিন্ন ধরনের পদার্থ কিছু পদার্থ সঞ্চিত থাকে, কিছু পদার্থকে আমরা উদ্ভিদ কোষ যেটা বর্জ্য পদার্থ বলা হয়, যেটা অপ্রয়োজনীয় বাহিরে বের করে দেয়। আবার ক্ষরণের কারণে কিছু পদার্থ থাকে, সেগুলো বিভিন্ন গহ্বর, ছোট ছোট গহ্বরে, মানে ছোট ছোট জায়গায় থাকে, সেগুলোই হচ্ছে কোষ গহ্বর। আশা করছি বুঝতে পারছো। এরপরে আসো, কোষ গহ্বরের পরে আমরা একটু সাইটোপ্লাজম নিয়ে কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করি। একটা উদ্ভিদের এই যে এত কিছু বললাম, সব বিক্রিয়া কার্যকলাপে কিছু অঙ্গাণু অংশগ্রহণ করে থাকে, সেগুলোকে বলা হয় কোষীয় অঙ্গাণু, ঠিক আছে। এই কাজগুলো, জৈবিক অজৈবিক কাজগুলো যারা করে তাদেরকে কোষীয় অঙ্গাণু বলা হয়। সেই কোষীয় অঙ্গাণু হচ্ছে কয়টা? 7টা, ঠিক আছে। আমি নাম লিখে দিয়েছি, দেখো তোমাদের বইতেও আছে, তোমাদের বইয়ের 12 নম্বর পেজে পেয়ে যাবে, ঠিক আছে। প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রিওল, এই 7টি হচ্ছে তোমাদের কোষীয় অঙ্গাণু। আমি বই থেকে এই 7টি অঙ্গাণু সম্পর্কে একটু বলে দিচ্ছি, তোমরা বইতে পেয়ে যাবে, সবাই বই থেকে শিখিয়ে ফেলতে পারবে। তো প্লাস্টিকটা হচ্ছে সাইটোপ্লাজমের বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার যে অংশটা, সেটাই হচ্ছে প্লাস্টিক, ঠিক আছে। প্লাস্টিক আবার দুই রকম, সেটা হচ্ছে প্লাস্টিককে দুই ভাগে ভাগ করা আছে। এটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিক, মানে যেটা বর্ণ আছে, রং আছে, আর এটা হচ্ছে লিউকোপ্লাস্টিক, যেটাতে বর্ণ নেই, ঠিক আছে। আবার ক্রোমোপ্লাস্টিককে দুই রকম ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আশা হচ্ছে বুঝতে পেরেছো প্লাস্টিকটা কি। প্লাস্টিকটা হচ্ছে প্রোটোপ্লাজমের অথবা সাইটোপ্লাজমের মধ্যে বর্ণহীন, বর্ণ ছাড়া অথবা বর্ণযুক্ত যে অঙ্গাণুগুলো আছে, সেগুলো হচ্ছে প্লাস্টিক। দুটি অংশে বিভক্ত, একটি হচ্ছে প্রথমটি হচ্ছে ক্রোমোপ্লাস্টিড আর দ্বিতীয়টি হচ্ছে লিউকোপ্লাস্টিড। আবার ক্রোমোপ্লাস্টিড দুই রকম, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। এরপর আসো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের প্রাণকেন্দ্র, ঠিক আছে। আমরা সবাই জানি মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের প্রাণকেন্দ্র। এটি দুটি স্তরের পর্দা দ্বারা গঠিত। এই যে তোমাদের বইতে একটা চিত্র আছে মাইটোকন্ড্রিয়ার, ঠিক আছে। মানে সজীব উদ্ভিদ ও প্রাণী কোষে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার, ছোট ছোট দণ্ডের যে অঙ্গগুলাকে একসাথে বলা হয় মাইটোকন্ড্রিয়া। সেখানে কোষের বেশিরভাগ কার্যকলাপে, একটা কোষের বিভিন্ন কার্যকলাপে মাইটোকন্ড্রিয়া অংশগ্রহণ করে থাকে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা কোষের প্রাণকেন্দ্র বলা হয়, মানে মাইটোকন্ড্রিয়ার সব কিছুতে অংশগ্রহণ বেশি, ঠিক আছে। এবার আসো গোলজি বডি। গোলজি বডিটা হচ্ছে গোলাকার সূত্রাকার অঙ্গাণু, যা নিউক্লিয়াসের কাছে। নিউক্লিয়াস সবসময় গোলাকার থাকে, আর একটা কোষের প্রাণকেন্দ্রে, মূল কেন্দ্রে, প্রধান যে কেন্দ্রটা, সেই কেন্দ্রে থাকে। তো সেই কেন্দ্রের মধ্যে কাছাকাছি যে সূত্রাকার গোলাকার যে অংশগুলো, অঙ্গাণুগুলো, সেগুলোই হচ্ছে গোলজি বডি, ঠিক আছে। তাহলে আমরা প্লাস্টিক, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি সম্পর্কে জানলাম। আমাদের 3টা সম্পর্কে জানা হয়েছে। আর একটা সম্পর্কে বলি, সেটা হচ্ছে সেন্ট্রিওল।
সেন্ট্রিওল হচ্ছে প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলের মতো যে দুটি অংশ থাকবে, সেই দুটি নলাকার বা দণ্ডাকার অঙ্গাণুগুলো হচ্ছে সেন্ট্রিওল। ঠিক আছে, সাধারণত এটাতে কোনো দানাদার কিছু থাকবে না, দানাবিহীন স্বচ্ছভাবে এরা আবৃত থাকবে। ঠিক আছে, এদের যে অংশগুলো ছোট ছোট যে অংশগুলো থাকে সেগুলোকে সেন্ট্রোজোম বলা হয়। ঠিক আছে, আশা করছি তাহলে আমরা আজকে এতটুকুই থাক। আমরা প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি আর সেন্ট্রিওল নিয়ে আলোচনা করেছি। প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, সেন্ট্রিওল। প্লাস্টিড ছিল দানাদার বর্ণহীন যে অংশগুলো, বর্ণযুক্ত যে অংশগুলো সাইটোপ্লাজমে, সেগুলো হচ্ছে প্লাস্টিড। দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, হচ্ছে লিকোপ্লাস্টিড, আর লিকোপ্লাস্টিড আবার ক্রোমোপ্লাস্টিড দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ঠিক আছে, এবার আসো তারপর আমরা পড়েছি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, যে মানে কোষের প্রাণকেন্দ্র, যেখানে বেশিরভাগ একটি উদ্ভিদ কোষের সবচেয়ে বেশি জৈবিক প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে, কিংবা বিভিন্ন জৈবিক প্রক্রিয়ার বেশিরভাগ ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া অংশগ্রহণ করে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে দানাদার লম্বা যে অংশগুলো, সেগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এরপর হচ্ছে গলজি বডি। গলজি বডি হচ্ছে গোলাকার সূত্রাকার অঙ্গাণু, নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে, সেগুলো হচ্ছে গলজি বডি। আর সেন্ট্রিওল হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি দুটি ফাঁপা নল যেরকম, সেরকম যে দানাদার অংশটা, দানাবিহীন অংশটা, সেটা হচ্ছে সেন্ট্রিওল। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাসে এতটুকুই, আগামী ক্লাসে আরও বাকি কিছু অংশ নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই আজকে যতটুকু আলোচনা করেছি ততটুকু বই থেকে আবার পড়ার চেষ্টা করবে, বই থেকে শেখার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে বাকি অংশ নতুন কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।